আসসালামু আলাইকুম। ওকে, নিশ্চয়ই শুনতে পাচ্ছ আমাকে। দেখো, আমরা ফোর্থ ইয়ার পড়ছিলাম হচ্ছে, আমরা ক্রিটিসিজম পড়ছিলাম। আমাদের ক্রিটিসিজমের এখান থেকে যদি দেখি, আচ্ছা, আজকে কেউ যদি নতুন জয়েন করে থাকো, তাই কথাগুলো আমি আবার বলছি। আমাদের ফোর্থ ইয়ারের সব সাজেশন এখানে শেয়ার করা আছে, তোমরা এখান থেকে এখন নিতে পারো আর কি। তো আমরা ক্রিটিসিজম পড়ছিলাম, দেখে আসি। আমরা আজকে এই যে এই প্রশ্নটা পড়বো, এই 3 স্টার, এই প্রশ্নটা পড়ে এই 3টা প্রশ্নের আমি নোট দিয়ে দেবো। হ্যাঁ, এগুলো আর পড়ে পড়বো না, আমরা এই 3টার নোট দিয়ে দেবো। তারপর এখান থেকে আবার এই যে 3 স্টারের 3টা প্রশ্ন পড়বো, বাকি প্রশ্নের আমি নোট দিয়ে দেবো। তো চলো আমরা এটা শুরু করি আজকে। দেখো, প্রশ্নটা হচ্ছে, হোয়াট মেড সেইড রাইট হিজ বুক কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজম। বলতেছে কেন তিনি কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজম তৈরি করলেন, কি তাকে এটা তৈরি করতে হচ্ছে অনুপ্রাণিত করলো, সেটা। এই প্রশ্নটা আমি এখানে অন করেছি। এইটা হচ্ছে প্রশ্নের উত্তর। এখানে 2টা প্রশ্নের উত্তর আছে, তোমরা যেটা ইচ্ছা সেটা পড়তে পারো। এটা আমি, এটা পয়েন্ট আউট করা আছে, এটা গতবার আমি পড়িয়েছি। আর এবার তোমাদেরকে এটার সাথে, এটার ল্যাঙ্গুয়েজটা একটু সহজ, এই কঠিন, এটার ল্যাঙ্গুয়েজটা একটু কঠিন। আর এখানে তোমার একটু পয়েন্ট আউট করা আছে। কিন্তু আজকে যেটা পড়াবো এটা এইভাবে পয়েন্ট আউট আলাদা করে করা নয়, একটু ঢালাও করা আছে। আর একই সঙ্গে এটা এটা ভাষাটা সহজ। তো চলো আমরা এটা শুরু করি। আরেকটা জিনিস, তোমাদেরকে পরীক্ষা দিতে বলছিলাম, তো তোমরা তো দেখতেই পাচ্ছ কিরকম দিচ্ছ আর কি। এটা হয় না, তোমরা অনেকেই বলে থাকো মাঝে মাঝে পরীক্ষা নেন, এটা সেটা, কিন্তু যখনই আমি পরীক্ষা নিতে চাই তোমরাই আর কেউ জয়েন করো না। যেমন গতদিনেরটা যদি বলি, কালচার ইনস্ট্রুমেন্ট হিসাবে এটা, গতদিন আমরা এই প্রশ্ন পড়েছি, কিন্তু এই প্রশ্ন কেউ লিখে দাওনি। হাউ ডাজ এডওয়ার্ড শো কালচার ইম্পেরিয়ালিজম। কালচার ইজ, আচ্ছা, অ্যাজ ইন ইনস্ট্রুমেন্ট অফ, আচ্ছা এই প্রশ্নটাই ঠিক হয়নি। ওকে। চলো আমরা শুরু করি আমাদের এই প্রশ্নটা পড়া। দেখো, এডওয়ার্ড সেইড রোড কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজম। এডওয়ার্ড সেইড তিনি কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজম তিনি লিখেছিলেন টু এক্সপ্লেইন হাউ কালচার অ্যান্ড কলোনিয়ালিজম আর কানেক্টেড। তিনি এটা লিখেছিলেন কালচার এবং কলোনিয়ালিজম কিভাবে, এদের মধ্যে রিলেশন রয়েছে আর কিভাবে একটা আরেকটার সাথে কানেক্টেড, সেটা বর্ণনা করার জন্য। He wanted to show how European countries like Britain and France used their power to control other countries. তিনি চেয়েছিলেন এইটা দেখাতে যে ইউরোপিয়ান দেশগুলো, বিশেষ করে এখানে ব্রিটেন এবং ফ্রান্সের কথা বলতেছেন, যে এই 2টা কান্ট্রির মধ্যে যে কান্ট্রিগুলো রয়েছে, তারা কিভাবে পাওয়ার ব্যবহার করেছিল, শক্তিকে ব্যবহার করেছিল অন্যান্য দেশগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য, সেটা তিনি এখানে দেখাতে চেয়েছেন। These countries were often in Africa, Asia and Middle East. এই কান্ট্রিগুলো তোমার ছিল হচ্ছে আফ্রিকার, এশিয়ার এবং মিডল ইস্টের। সেইড লুকড ক্লোজলি অ্যাট লিটারেচার, মিউজিক অ্যান্ড আর্ট। সেইড তিনি খুব ক্লোজলি লিটারেচার, মিউজিক এবং আর্টের প্রতি দৃষ্টিপাত করেন। হি বিলিভড দিস ওয়ার্ক হেল্পড টু জাস্টিফাই অর সাপোর্ট ইউরোপিয়ান ইম্পেরিয়ালিজম। তিনি বিশ্বাস করতেন এই কাজগুলি, অর্থাৎ এই যে লিটারেচার, মিউজিক অ্যান্ড আর্ট, এই কাজগুলি হেল্প করেছিল ইউরোপিয়ান ইম্পেরিয়ালিজমকে সাপোর্ট করার ক্ষেত্রে, এবং তাদের ডোমিনেশন যে জাস্টিফাইড এইটার ক্ষেত্রেও
এই ওয়ার্ক অফ আর্ট বলতে পারো, বা ওয়ার্ক অফ লিটারেচার, বা ওয়ার্ক ওয়ার্ক অফ মিউজিক, এগুলো হেল্প করেছিল। Said's ideas grew from his earlier book Orientalism. আচ্ছা, আমি এখানে দেখি Said's ideas of this book, Cultural Imperialism। অর্থাৎ সেইডের যে আইডিয়া, এই বইটা অর্থাৎ কালচারাল ইম্পেরিয়ালিজম, এই আইডিয়াটা তার ভেতরে মানে উঠেছিল, তোমার এই আইডিয়াটা জেগেছিল তার ভেতরে তার আগের যে বই ওরিয়েন্টালিজম, সেখান থেকে, এই বইটা থেকে তার ওই আইডিয়াটা আসে। In Orientalism, Said talked about how Western countries created false ideas about the East. তিনি এই ওরিয়েন্টালিজমে তিনি বলেছেন হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো, পশ্চিমা দেশগুলো কিভাবে একটা মিথ্যা ধারণা তৈরি করেছেন এই ইস্ট সম্পর্কে, পূর্বের যে দেশগুলো সেগুলো সম্পর্কে। তো এই ব্যাপারে তিনি কথা বলেছেন ওরিয়েন্টালিজমের ভেতরে। দে মেড দ্য ইস্ট সিম স্ট্রেঞ্জ, উইক অ্যান্ড ডেঞ্জারাস। তারা তাদের যে আইডিয়া গুলো সেগুলো তারা উপস্থাপন করেছে এইভাবে যে ইস্ট অর্থাৎ আফ্রিকা, মিডল ইস্ট, তারপরে এই যে এশিয়া, এইগুলো, এই দেশগুলোকে তারা খুবই অদ্ভুত, দুর্বল, গরিব এবং ভয়ঙ্কর বলে তারা উপস্থাপন করেছে। যেমন আমরা তো মনেই করি যে আফ্রিকার মানুষরা মানুষ ধরে ধরে খেয়ে ফেলে, তাই না? আমরা ভয় পাই, কিন্তু আমরা নিজেরা ওই যে তৃতীয় বিশ্বের দেশ হয়েও আমরা আফ্রিকাকে ভয় পাই। কিন্তু আফ্রিকা কি সবসময় এরকমই কি না? দিস হেল্পড দেম টেক কন্ট্রোল অফ দোজ কান্ট্রিজ। এবং এই আইডিয়াটা, যে আইডিয়াটা তারা ছড়িয়ে দিয়েছিল, যে ওই এলাকাগুলো মানে এক কথায় আনসিভিলাইজড, বা বারবারিজমটা এখানে রয়েছে, তো সেক্ষেত্রে তারা কি করেছিল যে এই আনসিভিলাইজদেরকে সিভিলাইজড করতে হবে, ভদ্র অসভ্যকে সভ্য করতে হবে, যারা বর্বর জাতি রয়েছে তাদেরকে ঠিকঠাক করতে হবে, এইটা বলে মূলত তারা ওই দেশগুলোতে গিয়ে ওই দেশের কন্ট্রোল করে নিয়ে নিত। তো এটাই বলতেছে যে এই যে তারা যে আইডিয়াটা প্রচার করেছিল, মিথ্যা আইডিয়া ইস্ট সম্পর্কে, এই আইডিয়াটাকে তাদেরকে হেল্প করেছিল ওই দেশগুলোর কন্ট্রোল নেওয়ার জন্য। কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজম বিল্ড অন দিস আইডিয়া। কালচার এবং ইম্পেরিয়ালিজমটা এই আইডিয়া থেকেই তৈরি হয়েছে। কালচার এবং ইম্পেরিয়ালিজম এই আইডিয়া থেকেই তৈরি হয়েছে। Said wanted to explore some Said wanted to explore more examples of how culture helped Europe keep its power. সেইড চেয়েছিলেন আরো অনেক উদাহরণ এক্সপ্লোর করতে, বের করে আনতে, যে কিভাবে কালচার ইউরোপকে তার পাওয়ার ধরে রাখার ক্ষেত্রে সাহায্য করেছিল। এটার জন্য তিনি আরো এক্সাম্পল নিয়ে আসতে চেয়েছেন, আরো এক্সাম্পলকে আবিষ্কার করতে চেয়েছেন, বের করতে চেয়েছেন। A crucial reason, Said wrote uh, this book, is to help people understand how the West viewed the non-Western world. একটা খুবই গুরুত্বপূর্ণ কারণ, যে কারণের জন্য সেইড এই বইটা লিখেছেন, সেটা হলো তিনি চেয়েছেন মানুষকে বোঝাতে, হেল্প করতে, তিনি বুঝতে হেল্প করতে, মানুষকে বুঝতে হেল্প করতে চেয়েছেন এই বিষয়ে যে কিভাবে পশ্চিমারা, ওয়েস্টরা, আমরা যারা নন ওয়েস্টার্ন আছি, নন পশ্চিমা অর্থাৎ ইস্টে আমরা যারা রয়েছি, তাদেরকে তারা কি চোখে দেখতো, এইটা বোঝানোর জন্য। মানে পশ্চিমারা এই অপশ্চিম বা পূর্বের লোকদেরকে কি দৃষ্টিতে দেখতো, এইটা জানানোর জন্যই আমাদের এডওয়ার্ড সেইড এই কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজম এই বইটা লিখেছেন। এবং এটার মাধ্যমে তিনি আমাদেরকে বুঝতে হেল্প করেছেন, সাহায্য করেছেন। হি বিলিভড দ্যাট, স্যার হ্যাঁ। স্যার এডওয়ার্ড সেডের জন্মস্থান কোথায় ছিল, ওয়েস্টার্নে নাকি মিডল ইস্টে? দেখি দাঁড়াও, ভুলে গেছি। এডওয়ার্ড সেইড অবশ্যই ওয়েস্টার্নে হবে।
তার ওয়েস্টার্নে হলে যখন উনি এরকম একটা ক্রিটিসিজম লিখলো, তখন কি সবাই কেউ বাধা দিল না যে এরকম একটা আমাদের বিপক্ষে লিখতেছে, না অপোজিট? না না না, এই দেখো, প্যালেস্টিনিয়ান আফ্রিকান, মানে তিনি প্যালেস্টিনিয়ান বংশোদ্ভূত, মানে ফিলিস্তিন, তিনি ফিলিস্তিনের লোক, তার জন্ম হয়েছিল আমেরিকাতে, এরকম হয়তোবা। এই যে জেরুজালেম, জেরুজালেম আগে তো আর ইয়ে ছিল না, তাই না? 1935 সালে জন্ম তার। তার মানে ওই সময় তো ইসরায়েল ছিল না। এখন যেমন ইসরায়েল জেরুজালেম, ইসরায়েল, বাট তখন ফিলিস্তিন ছিল। তো বলতে এই ফিলিস্তিনে তার জন্ম, এবং এর পরবর্তীতে তিনি যান হচ্ছে তোমার ইয়েতে, আমরা যদি উইকিপিডিয়ায় দেখি তাহলে এখানে দেখতে পাবো তিনি ফিলোসোফার এটা সেটা, তিনি কলম্বিয়া ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। আহ, কলম্বিয়া ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, লিটারেচারের প্রফেসর ছিলেন, এবং এই জন্য তিনি লিটারেচার নিয়ে এত ভালো বুঝেছেন আর কি। এবং জেরুজালেমে এটাতে এসে সিটিজেন পরবর্তীতে হয় বাই দ্য ওয়ে অফ হিজ ফাদার, তার বাবার কারণে, হু সার্ভড ইউনাইটেড স্টেটস আর্মি। প্রথম বিশ্বযুদ্ধের সময় তার বাবা ইউনাইটেড স্টেটস এর আর্মিতে কাজ করতেন, এবং সেদিক দিয়ে তিনি ওইখানে যান। তো বলা হচ্ছে 1948 সালে প্যালেস্টাইন যুদ্ধের পরে হি রিলোকেটেড টু ইজিপ্ট, তিনি মিশরে যান, অ্যান্ড দেন দ্য ইউনাইটেড স্টেটস, এনরোলিং এ ভিক্টোরিয়া কলেজ, এবং তারপর তিনি ইউনাইটেড স্টেটসে যান। তো তার বাবার কারণে সে আমেরিকার সিটিজেনশিপ পায়। তার মানে আদতে তার ন্যাশনালিটি হচ্ছে ফিলিস্তিন, তার অন্তরে ফিলিস্তিন আর কি, বলতে পারো এই লোকের। যেমন ধরো এরকম হয় না যে আমাদের এই যে ভিসা, কি বলে, কি ভিসা এটা বলে, ভুলে গেলাম যে, বাংলাদেশ থেকে যায় ওই যে লটারির মাধ্যমে, ডিভি ডিভি ভিসাতে, ডাইভার্সিটি যে ভিসাটা, এটা নিয়ে যে তারা যায়, গিয়ে ধরো ওখানে বাচ্চা কাচ্চা হয় এরকম। তো এখানে অনেক আগের কথা, তো যেহেতু সেহেতু হয়তো এই নিয়মে যায়নি, তার জন্ম জেরুজালেমে, কিন্তু তার বাবা যেহেতু আর্মিতে চাকরি করতো, এই জন্য তাকে নিয়ে গিয়েছে ওখানে, এবং সে ওখানে সিটিজেনশিপ পেয়েছে। আর আরেকটা জিনিস কি, আমেরিকাতে মত প্রকাশের স্বাধীনতা আছে। এটা ওই এরকম না যে ও আছে এই আমাদের বিপক্ষে বলতে তাকে ধরে মারো। তুমি আমেরিকার প্রেসিডেন্টের বাসভবনের সামনে গিয়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে তুমি তার এগেনস্টে কথা বলতে পারবা, কিচ্ছু বলবে না। হ্যাঁ, তুমি যতক্ষণ না ভায়োলেন্ট কিছু কাজ করতেছো, হয়তো তুমি ইট পাটকেল ছুটতেছো, মারামারি বাঁধাচ্ছো, গুলি করতেছো, তখন তোমাকে ধরবে। কিন্তু তুমি প্রতিবাদ যত করবা করো, গালিগালাজ করবা করো, সমস্যা নেই। যেমন দেখবা এই যে এই যে আন্দোলন হলো বাংলাদেশে, এই আন্দোলন নিয়ে বিক্ষোভ করেছিল কাতারে, কাতারের লোকজন, মানে কাতারের পুলিশ ওই সমস্ত লোকদেরকে ধরে শাস্তি দিয়েছিল, বিচার করেছিল। কিন্তু আমেরিকাতে, আমেরিকাতে এই যে ডক্টর ইউনূস গেছে, বিএনপি আওয়ামী লীগ ওখানকার সব আওয়ামী লীগরা বিক্ষোভ করতেছে, বিএনপিরা স্বাগত জানাচ্ছে, মিটিং মিছিল করতেছে, ওইখানে আবার এগুলো করা যাবে। তো ওইখানে খুবই ইয়ে লেভেলের আর কি মত প্রকাশের স্বাধীনতা। যতক্ষণ না তুমি ভায়োলেন্ট হচ্ছে ততক্ষণ তুমি যা ইচ্ছা তাই করতে পারো, তোমাকে শেল্টার দিবে তারা, তোমার নিরাপত্তা দিবে, তুমি মিছিল নিয়ে যাচ্ছ তোমার নিরাপত্তা দেবে। এটাই ইউরোপেও আছে, ইউরোপে এবং আমেরিকাতে একই ভাবধারায় চলে, ইউরোপ এবং আমেরিকা। ওকে, দেখো, হি বিলিভড দ্যাট ওয়েস্টার্ন রাইটার্স, আর্টিস্ট অ্যান্ড থিঙ্কার্স often presented people from colonized countries as inferior। তিনি বিশ্বাস করতেন যে ওয়েস্টার্ন রাইটাররা, তারপরে আর্টিস্ট যারা শিল্পী রয়েছে, যারা থিঙ্কার, যারা স্কলার রয়েছে, তারা প্রায়ই এই কলোনাইজড কান্ট্রিগুলোর যে লোকগুলো তাদেরকে তাদের চাইতে ইনফিরিয়র মনে করতো, তাদের চাইতে আহ, অনুন্নত মনে করতো। সুপিরিয়র মানে উন্নত, ইনফিরিয়র বলতে অনুন্নত। তো তারা মনে করতো যে এই জাতি এদিককার লোকেরা, আফ্রিকা, এশিয়া, মিডল ইস্ট, এই লোকগুলো হচ্ছে আহ আমাদের চাইতে, মানে আমেরিকানদের চাইতে বা ইউরোপের চাইতে এরা কম যোগ্যতার, এদের আহ সভ্যতা কম, ভেতরে সভ্যতা কম, এডুকেশনের আলোটা কম, এরকম তারা ভাবতো। দিস মেড ইট ইজিয়ার ফর ইউরোপ টু টেক ওভার দোজ ল্যান্ডস, এবং এইটাই, এই বিশ্বাসটাই ইউরোপকে, ইউরোপের জন্য সহজ করেছিল এই সমস্ত দেশগুলোকে দখল করে নিতে, টেক ওভার করতে। Said wanted readers to see that culture plays a big role in keeping systems of power in place. সেইড তিনি রিডারদেরকে একটা জিনিস দেখাতে চেয়েছিলেন যে কালচার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে
ইন কিপিং সিস্টেমস অফ পাওয়ার ইন প্লেস, অর্থাৎ আহ, শক্তির যে সিস্টেমগুলি সেগুলোকে জায়গা মতো রাখতে কালচার একটা বড় ভূমিকা পালন করে। He used examples from famous books such as the by uh, works by Charles Dickens and Joseph Conrad to explain this. এবং এটার জন্য তিনি এক্সাম্পল হিসেবে নিয়েছেন বিখ্যাত বই, এই চার্লস ডিকেন্সের এবং জোসেফ কনরাডের বিখ্যাত বইগুলোকে তিনি এক্সাম্পল হিসেবে এখানে নিয়েছেন, এবং এটাকে এক্সপ্লেইন করতে চেয়েছেন যে কিভাবে কালচারটা বিগ রোল প্লে করে একটা ক্ষমতাকে প্লেসে, ঠিকঠাক প্লেসে রাখতে। ইন দিস বুক সেইড রোট, এই কালচারাল ইম্পেরিয়ালিজমের মধ্যে সেইড বলেছিলেন এই কথাটা। এই কথাটার মানে হলো, দিস মিনস দ্যাট এম্পায়ার্স ওয়ার নট জাস্ট অ্যাবাউট টেকিং ল্যান্ড অর মানি। এম্পায়ার যে শুধুমাত্র টাকাই নিচ্ছিল, আহ, ভূমি দখল করে নিচ্ছিল তাই নয়। দে ওয়ার অলসো অ্যাবাউট কনভিন্সিং পিপল দ্যাট দিস ওয়াজ দ্য রাইট থিং টু ডু। তারা শুধু টাকা পয়সা নিয়ে যাচ্ছিল তাই নয়, তারা আরো যেটা করছিল, তারা তাদের লেখালেখির মাধ্যমে এটা বুঝিয়ে দিচ্ছিল যে তারা যেটা করছে এটা ঠিক, এটা সঠিক। কারণ তোমাদের মনে হতে পারে যে সামান্য রাইটিং এর মাধ্যমে এটা করতে পারতো। তা এখন ধরো যে জিনিসটা আমাদের কাছে এখন সামান্য মনে হচ্ছে, টেলিভিশনের যুগ মোটামুটি বলতে পারো যে পার হয়ে গেছে, তাই না? এখন আর মানুষ অত বেশি টেলিভিশন দেখে না, কিন্তু আমরা যারা ইয়াং জেনারেশনের কথা বলতেছি আর কি, বা আমাদের জেনারেশনের ক্ষেত্রেও আমরা বলতে পারি যে এখন মানুষ বা শিক্ষিত সমাজ কিন্তু আর টেলিভিশন দেখে না, এখন তারা ইন্টারনেট দেখে, ইউটিউব দেখে, ফেসবুক। তো বলা হচ্ছে যে এই যুগে আমরা এগুলো কথা চিন্তা করতেছি, বাট এই বলতে পারো উপন্যাস, নোভেল, ড্রামা এগুলো সেই যুগের, কিন্তু সেই যুগের ফেসবুক এগুলো, সেই যুগের ইউটিউব এটাই। ওই যুগের মানুষ এগুলো থেকেই মজা নিত, এগুলো দেখেই তারা হাসতো, গাইতো, কাঁদতো। উম, তুমি একটা জিনিস চিন্তা করে, এটা তো তাও আজ থেকে 50, 60, 100 বছর আগের কথা। উইলিয়াম শেক্সপিয়ারের আমলের কথা চিন্তা করো, ওখানে তো কিছুই ছিল না তখন, কোনো যন্ত্রই ছিল না, ইভেন ইলেকট্রিসিটি ছিল না। তখন মানুষের আনন্দের উৎসই ছিল এই কবিতা, এই নোভেল, এই ধরো ড্রামা, এগুলোই। তো এগুলোতেই যেগুলো যে কথাগুলো বলা হতো মানুষ ওগুলোকে সঠিক মানে মনে করতো, কারণ তখন মূর্খ মানুষের সংখ্যা বেশি ছিল। মানুষ এগুলোকে একেবারে বাইবেলের মতো করে পালন করতো। ইনফ্যাক্ট এখনো বাংলাদেশে এরকম লোক আছে না, যে ওই যে মীর মোশাররফ হোসেনের মনে হয় ইয়া আছে না, বিষাদ সিন্ধু একটা রাইটিং আছে বাংলাতে, ওইটাকে অনেকে হাদিস মনে করে। আমি আমি দেখেছি, আমার দাদা কিন্তু শিক্ষিত মানুষ ছিল, এসএসসি পাশ করা লোক ছিল, সেই অনেক আগে, ব্রিটিশদের সময় মনে হয় এসএসসি পাশ করেছিলেন। আর তখনকার এন্ট্রান্স না কি ছিল আর কি। তো এই লোকও তার বইয়ের আলমারির উপরে এই একটা বিষাদ সিন্ধু রেখে দিয়েছে, সুন্দর করে কাপড় জড়ায়। আরে বাবারে, কি না জানি, পরে খুলে দেখি বিষাদ সিন্ধু। আমরা ছোটবেলায় আর কি খুলে দেখতে বিশ্বাস সিন্ধু, তখন তো আর বুঝিনি বিশ্বাস সিন্ধু, আমরা ভাবছি, আমরা নিজেরাও ভাবছি বিশাল কোনো বই। তো বড় হয়ে দেখতেছে যে না, এটা একটা রাইটিং জাস্ট। তো এরকম তখনকার যুগে এই বইগুলোই, এই সাহিত্যের এগুলোই অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এখন যেমন মিডিয়া পালন করে, যেমন ধরো বিভিন্ন স্বৈরাচারী রেজিমগুলোকে তোমার ভালো বলে উপস্থাপন করা হয়েছে বিভিন্ন মিডিয়াতে, করা হয় এরকম। তো বলা হচ্ছে দ্য পাওয়ারফুল নেশন স্প্রেড দ্য আইডিয়া দ্যাট দে ওয়ার বেটার অ্যান্ড দ্য কলোনাইজড পিপল নিডেড দেয়ার হেল্প। পাওয়ারফুল বা শক্তিশালী যে নেশনগুলো, তারা সবসময় ছড়িয়ে থাকে একটা কথা যে তারাই হচ্ছে বেটার। কাদের তুলনায় বেটার? ওই যে দেশকে দখল করতে যাবে সেই সেই দেশের তুলনায়। এবং কলোনাইজড পিপুলদের তাদের হেল্প দরকার, তারা হেল্প করতে আসে। লিটারেচার অ্যান্ড আর্ট প্লেড এ রোল ইন স্প্রেডিং দিস আইডিয়া, এবং এই আইডিয়াটাকেই ছড়িয়ে দেওয়ার জন্য লিটারেচার এবং আর্ট এগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতো তখনকার দিনে। এখনকার দিনে যেমন ইউটিউব আর ফেসবুক পালন করে, তখনকার দিনে এই লিটারেচার এবং আর্ট এটা পালন করতো। একটু ইন্টারেস্টিংলি দেখো, এই লিটারেচার আর্ট ম্যাক্সিমামই সব বিখ্যাত যা কিছু, সব ওয়েস্টার্নদের। ফেসবুক ইউটিউবও কিন্তু ওয়েস্টার্নদের। আর আমরা ইস্টের লোকেরা আমরা কি করি? আমরা ধনী হলেই ধরো 4 বিয়ে করব না 3 বিয়ে করব, এই চিন্তা মাথায়। তারপর ধনী হলেই বিল্ডিং বানাবো, এই বানাবো, সেই বানাবো।
আর দলীয় কোন্দল তো আছেই, দলে দলে মারামারি, যেটা ইউরোপ আমেরিকাতে ওরকম নাই। তারা কি চিন্তা করে কিভাবে অন্যদেরকে শাসন করব, শোষণ করব। আর আমরা চিন্তা করি যে কিভাবে তেল মারা যায়, তেল মাইরে ওর কোলে উঠা যায়। এইটা চিন্তা করে শুধু। ওকে, Said also wanted to explain how imperialism didn't end when the colonies became free. সেইড তিনি আরো একটা জিনিস এই বই লিখার মাধ্যমে এক্সপ্লেইন করতে চেয়েছেন যে সাম্রাজ্যবাদ এখনো শেষ হয়ে যায়নি। কলোনিগুলো যখন মুক্ত হয়ে গেছে, স্বাধীন হয়ে গেছে, তারপরে সাম্রাজ্যবাদটা শেষ হয়ে যায়নি। ইভেন আফটার ইন্ডিপেন্ডেন্স ফর্মার কলোনিজ স্টিল ফেল্ড দ্য ইফেক্ট অফ ইম্পেরিয়ালিজম। এমনকি স্বাধীনতার পরেও, স্বাধীন হয়ে যাওয়ার পরেও এই আগেকার যে কলোনিগুলো, সাবেক কলোনিগুলো এখনো তারা সাম্রাজ্যবাদের যে ইফেক্ট, যে প্রভাবটা, সেটা অনুভব করে। Said believed that the relationship between the colonizers and the colonized continued in many ways. সেইড তিনি বিশ্বাস করতেন যে রিলেশনশিপ বিটুইন, অর্থাৎ এই যে কলোনাইজার অর্থাৎ শাসনকারী এবং কলোনাইজ অর্থাৎ যারা শোষিত হচ্ছে, এই দুই শ্রেণীর, মানে যারা শাসিত হচ্ছে আর কি, এই দুই শ্রেণীর লোকদের ভেতরে আহ একটা রিলেশনশিপ আছে যেটা এখনো চলতেছে, বিভিন্ন ফর্মে, বিভিন্ন ভাবে, বিভিন্ন পদ্ধতিতে এখনো চলতেছে। In the media, politics, and education, the West still had a lot of influence over these countries. বলা হচ্ছে যে এই দেশগুলোর মিডিয়া, তারপরে পলিটিক্স, এরপরে এডুকেশন, এই এই জায়গাগুলোতে এখনো ওয়েস্টদের বা ওয়েস্টার্নদের অনেক প্রভাব রয়েছে এই কান্ট্রিগুলোর উপরে। ইন হিজ ওয়ার্ডস, তার মতে বা তার কথায়, ইম্পেরিয়ালিজম লিঙ্গার্ড আফটার দ্য অফিসিয়াল এন্ড অফ এম্পায়ার। ইম্পেরিয়ালিজমটা এখনো টিকে আছে এই এম্পায়ার বা সাম্রাজ্যের একটা অফিসিয়াল এন্ডের পরেও। This means that even when the European empires ended, এর মানে হচ্ছে যখন ইউরোপিয়ান এম্পায়ারটা শেষ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, দেয়ার ইনফ্লুয়েন্স রিমেইনড স্ট্রং, তাদের ইনফ্লুয়েন্সটা, তাদের প্রভাবটা তখনও শক্তিশালী থাকে। Said thought that understanding this would help people recognize ongoing power imbalance. Said thought Said ভেবেছিল যে আন্ডারস্ট্যান্ডিং দিস, এইটা বুঝতে পারাটা, উড হেল্প পিপুল, এটা মানুষকে সাহায্য করবে। মানুষ যদি এটা বুঝতে পারে, কি করতে সাহায্য করবে? রেকগনাইজ অনগোয়িং পাওয়ার ইমব্যালেন্স, অর্থাৎ বর্তমানে যে শক্তির মানে ইমব্যালেন্স রয়েছে, ভারসাম্যহীনতা রয়েছে, এটাকে বুঝতে গেলে মানুষের এই জিনিসগুলো, এই যে এম্পিরিয়ালিজমটা এখনো চলছে অন্য ফর্মে, এগুলো বুঝতে হবে। এবং এগুলো বোঝানোর জন্যই তিনি তার এই রাইটিংটা লিখেছেন, জনগণ যাতে এটা বুঝতে পারে সেজন্য। আচ্ছা, এটা গেল একটা রিজন। আরেকটা রিজন এই বইটা লেখার, another reason Said wrote the book was to give a voice to the people who were colonized. আরেকটা রিজন হলো এই বইটা তার লেখার, সেটা হলো তিনি জনগণকে, মানুষকে, সাধারণ মানুষকে একটা ভয়েস দিতে চেয়েছেন। যারা কলোনাইজ ছিল তাদের পক্ষে তিনি কথা বলেছেন, কথা বলতে চেয়েছেন। ইন দ্য পাস্ট দেয়ার স্টোরিজ ওয়ার অফেন ইগনোরড। অতীতে তাদের গল্পগুলোকে ইগনোর করা হতো। তোমার কি বলা হতো এটাকে, ইগনোরের বাংলা কি? অবজ্ঞা করা হতো, ইগনোর করা হতো। Western writers mostly told the story from the point of view of the colonizers. ওয়েস্টার্ন যে রাইটাররা ছিল, তারা গল্পগুলো বলতো ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ দ্য কলোনাইজার, অর্থাৎ কলোনাইজারদের যে পয়েন্ট অফ ভিউ, সেখান থেকে তারা এই গল্পগুলো বলতো। Said wanted to look at these stories from the other side. Said তিনি চেয়েছিলেন টু লুক অ্যাট দিস স্টোরিজ, এই স্টোরিগুলোকে একটু অন্য সাইড থেকে তিনি বলতে চেয়েছেন বা দেখতে চেয়েছেন এই গল্পগুলোকে। He felt it was important to understand how colonized people experienced and resisted imperialism. তিনি তিনি বুঝতে পেরেছিলেন যে ইট ওয়াজ ইম্পর্টেন্ট, এটা বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ যে কিভাবে কলোনাইজড পিপুলরা এম্পেরিয়ালিজমের সময়টাকে
এক্সপেরিয়েন্সড করেছে এবং রেজিস্টেড করেছে, অর্থাৎ তারা এম্পেরিয়ালিজমটাকে কিভাবে, এটার সাক্ষী হয়েছে এই সময়টাতে যে অন্যায় অত্যাচার হয়েছে, কিভাবে তারা এটাকে দেখেছে এবং এটার প্রতিবাদ করেছে, সেই বিষয়গুলো জানানোর দরকার, এটা এটা তিনি মনে করেছেন। He believed that literature from colonized countries, like works from Africa and the Caribbean, should be studied alongside Western literature. he believed that, তিনি বিশ্বাস করেছেন যে লিটারেচার ফ্রম কলোনাইজড কান্ট্রিজ, লিটারেচার এই কলোনাইজড কান্ট্রিগুলো থেকে যেগুলো এসেছে, লাইক দা লাইক ওয়ার্কস ফ্রম আফ্রিকান ক্যারিবিয়ান, যেমন আফ্রিকা এবং ক্যারিবিয়ান থেকে যে রাইটিং গুলো এসেছে, শুড বি স্টাডিড অ্যালংসাইড ওয়েস্টার্ন লিটারেচার। তিনি মনে করতেন যে এগুলো এই ওয়েস্টার্ন লিটারেচারের পাশাপাশি পড়া উচিত। এবং এই ব্যাপারে সেইড বলেছেন, সেইড রোড, উই ক্যান নট ট্রুলি আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ল্ড উই লিভ ইন টুডে উইদাউট অলসো আন্ডারস্ট্যান্ডিং হাউ উই গট হিয়ার, অ্যান্ড মাস অফ দ্য হিস্ট্রি ইনক্লুডস এম্পায়ার অ্যান্ড রেজিস্ট্যান্স। সেইড যে কথাটা বলতেন যে উই ক্যান নট ট্রুলি আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ল্ড, আমরা যে ওয়ার্ল্ডে বসবাস করতেছি এখন বর্তমানে টুডে, সেই ওয়ার্ল্ডটা বুঝতে পারবো না, বুঝতে পারি না সত্যিকার অর্থে, যদি আমরা এখানে কিভাবে এসেছি সেটা যদি বুঝতে না পারি, বুঝতে না চাই। এবং এই ওয়ার্ল্ডের বেশিরভাগের যে ইতিহাসটাই যে এম্পায়ার এবং রেজিস্ট্যান্সের, অর্থাৎ সাম্রাজ্য গড়ে তোলা এবং এটার প্রতিবাদ, এইটার যে ইতিহাস, এটা যদি আমরা না বুঝি তাহলে আমরা কিভাবে এই পৃথিবীতে বর্তমানে এই পর্যায়ে আসলাম সেটা জানতে পারবো না। এটা বলতেছেন আমাদের এডওয়ার্ড সেইড। মানে আমাদেরকে এটা জানতে হবে। তো জানার জন্য আমাদের ওয়েস্টার্নদের পাশাপাশি আফ্রিকান এবং তোমার ক্যারিবিয়ান যে রাইটিং, সেটার পড়ার তিনি পরামর্শ দিচ্ছেন। Said also believed that the study of culture can help fight against imperialism. সেইড আরো বিশ্বাস করতেন যে এই কালচারের, দ্য স্টাডি অফ কালচার, কালচার নিয়ে পড়াশোনাটা আমাদেরকে হেল্প করতে পারে এম্পেরিয়ালিজমের এগেনস্টে ফাইট করার জন্য। He thought that learning about different cultures and histories is important for creating a more equal world. তিনি ভেবেছিলেন যে ডিফারেন্ট কালচার নিয়ে যদি শেখা হয়, কেউ যদি শেখে বিভিন্ন কালচার বা বিভিন্ন কালচার সম্পর্কে কেউ যদি জানে, মানে নিজেকে ডেভেলপ করে জ্ঞান নিয়ে, এবং শুধু কালচার না হিস্ট্রি সহ, তাহলে এটা ইম্পর্টেন্ট হবে একটা ইকুয়াল ওয়ার্ল্ড গড়ে তোলার ক্ষেত্রে। অর্থাৎ ওয়েস্টার্নরা শুধু আমাদেরকে ইনফিরিয়র ভেবে যাবে আর আমরা তাদেরকে সুপিরিয়র ভেবে যাব, এটা হবে না। যদি আমরা কালচার এবং হিস্ট্রি সম্পর্কে জানি তাহলে কি হবে, ইকুয়াল ওয়ার্ল্ড তৈরি হবে। হি argued that we should not only study the powerful empires and their achievements. তিনি এখানে লজিক দেখাচ্ছেন যে আমাদের শুধুমাত্র শক্তিশালী সাম্রাজ্যগুলি এবং তাদের অর্জন নিয়ে পড়াশোনা উচিত না। ইনস্টেড, এর পরিবর্তে we should also look at the cultures and people who are oppressed by imperialism. এবং এর পরিবর্তে আমাদের আরো দৃষ্টিপাত করা উচিত কালচারের প্রতি এবং ওই মানুষদের প্রতি যারা এম্পেরিয়ালিজমের দ্বারা অপ্রেসড হয়েছিলেন, দমিত, শোষিত, নিষ্পেষিত হয়েছিলেন, তাদেরকেও পড়া উচিত, তাদের সম্পর্কে জানা উচিত। দিস ওয়ে, এই ওয়েটাই উই ক্যান হ্যাভ এ মোর কমপ্লিট ভিউ অফ হিস্টরি। এবং এভাবেই আমরা ইতিহাসের একটা সম্পূর্ণ বা পরিপূর্ণ একটা ভিউ পেতে পারি, ইতিহাস সম্পর্কে একটা পরিপূর্ণ একটা জ্ঞান পেতে পারি। In his book, Said also discussed how important it is to think critically about culture. এই বইটাতে, মানে তার যে এই যে কালচার ইম্পেরিয়ালিজম, এই বইটাতে তিনি আরো ডিসকাস করেছেন যে এটা কতটা গুরুত্বপূর্ণ, ক্রিটিক্যালি মানে কালচার সম্পর্কে ক্রিটিক্যালি চিন্তা করাটা এটা কতটা গুরুত্বপূর্ণ, এটাও তিনি জানাতে চেয়েছেন এই বইয়ের মাধ্যমে। He encouraged people to question the messages they received from books, movies, and media.
তিনি মানুষকে উৎসাহিত করেছেন যেই মেসেজগুলো তারা বই থেকে পায়, মুভিগুলো থেকে পায়, মিডিয়া থেকে পায়, সেগুলোকে প্রশ্ন করতে। Said believed that culture is not just entertainment. সেইড বিশ্বাস করতেন যে সংস্কৃতি এটা শুধুমাত্র বিনোদন নয়, ইট শেপস হাউ উই থিংক অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড। এটা তৈরি করে দেয় যে আমরা কিভাবে চিন্তা করব পৃথিবীর সম্পর্কে, সেটাও। এটা একটা উদাহরণ দেই। বাংলাদেশে এই যে কাটা ফাটা জিন্স এখন পরে, তাই না মানুষ? এই জিন্সটা সর্বপ্রথমে কোনো এক সিনেমায়, হ্যাঁ, কোনো একটা সিনেমা, আরো অনেক মতবাদ থাকতেই পারে, কিন্তু আমি এক জায়গায় পড়েছিলাম পত্রিকায় যে কোনো এক সিনেমায় শাকিব খান পড়েছিল। এখন শাকিব খান যখন আসছিল কাটা ফাটা জিন্স পরে মানে সিনেমার পর্দায়, তখন তার আগে কোনো একটা কারণে তার একটা জিন্সের ওই হাঁটু বা পায়ের এখানে ছিঁড়ে যায়। তো ওটা নিয়েই সে ইয়ে আসে যে, আচ্ছা ঠিক আছে, এটা নতুন একটা ইয়ে হলো। তো তারপরে কি হলো যে কাটা ফাটা জিন্স ছড়িয়ে পড়লো। আর এটার আরেকটা ইয়ে হচ্ছে তোমার, বাংলাদেশ যেহেতু পোশাক উৎপাদন করে এবং পোশাক উৎপাদনের দিক দিয়ে সারা বিশ্বে বাংলাদেশ দ্বিতীয়, সুতরাং এটা ছড়িয়ে যায়। তো কি হলো যে একটা সিনেমা থেকে একটা জিনিস বের হয়ে আসলো, একটা আইডিয়া বের হয়ে আসলো। তারপরেও দেখবা যে যে কোনো জিনিস মিডিয়ার লোকজন যদি ব্যবহার করে সেটা দ্রুত ছড়িয়ে পড়ে। মিডিয়া এই জন্যই তো, যে কোনো অ্যাডভার্টাইজমেন্ট বা যা কিছু দেখো ম্যাক্সিমাম ক্ষেত্রে মিডিয়ার লোকদেরকে পাবা। এখন এখন এই যে যারা খেলাধুলা করে অ্যাথলেট তাদেরকেও নেওয়া হচ্ছে, বাট মিডিয়ার লোকজন সব জায়গায়। তো এই জন্যই বলতেছে মিডিয়া যে শুধুমাত্র একটা এন্টারটেনমেন্টের জায়গা, কালচার যে শুধুমাত্র এন্টারটেনমেন্টের জায়গা তা না, বরং এটা আমাদের পৃথিবী সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গিটাও তৈরি করে দেয়, আমরা কিভাবে চিন্তা করবো সেটাও ঠিক করে দেয়। দেয়ারফর অতএব ইট ক্যান বি ইউজ টু কিপ পাওয়ার ইন দ্য হ্যান্ডস অফ এ ফিউ। অতএব ইট ক্যান বি ইউজড টু কিপ পাওয়ার, অর্থাৎ শক্তিটাকে কিছু মানুষের হাতে রাখার জন্য এটা ব্যবহৃত হতে পারে। এই এই মিডিয়াটা ব্যবহৃত হতে পারে। সেইড ওয়ান্টেড রিডার্স টু আন্ডারস্ট্যান্ড দ্যাট, সেইড চেয়েছিলেন রিডাররা যাতে বুঝতে পারে যে কালচার ক্যান বি ইউজ টু কন্ট্রোল পিপল, কালচারকে ব্যবহার করা যেতে পারে মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য। বাট ইট ক্যান অলসো বি টুল ফর রেজিস্ট্যান্স, কিন্তু আবার এটা রেজিস্ট্যান্সের, প্রতিবাদের, প্রতিরোধের টুলও হতে পারে। যেমন ধরো তুমি যখন কোনো একটা ফ্যাসিস্টের অংশ হবা, তুমি যদি খালি ওই দেশের, যে দেশের তুমি স্বৈরশাসক বা যাই হোক হবা, সেই দেশের শিক্ষা ব্যবস্থাকে যদি কন্ট্রোল করতে পারো, তার মানে হচ্ছে তুমি ওই দেশের মানুষের মনস্তাত্ত্বিক থেকে শুরু করে জেনারেশন থেকে জেনারেশনের অনেক কিছু তুমি নিয়ন্ত্রণ করতে পারো। কারণ ওই যে পড়াশোনার মাধ্যমে বিভিন্ন রাইটিং বলো বা বিভিন্ন উপন্যাস বা বিভিন্ন রাইটিং এর মাধ্যমে তাদের ব্রেনের ভিতরে যদি তুমি ঢুকিয়ে দিতে পারো যে এই সরকার বা এই রেজিম যা করতেছে সেটাই ঠিক, তাহলে ওরা একটা সময় ওইটাকেই সঠিক মনে করে নেবে এবং সে ওইভাবেই চলতে থাকবে। তো এই জন্য দেখবে যে ম্যাক্সিমাম ফ্যাসিস্টরা আসলেই ভালো ভালো কথা বলে শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করতে থাকে। আমরাও আমরাও দেখেছি আমাদের বাংলাদেশেও কতবার মানে সিলেবাস সিলেবাস চেঞ্জ হয়েছে, কত গল্প টল্প চেঞ্জ হয়েছে, তাই না? শিক্ষা ব্যবস্থার কি একটা অবস্থা। আচ্ছা, টু সাম আপ, উপসংহারে আমরা যদি বলতে যাই পরিশেষে, সেইড রোড কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজম টু হেল্প পিপল আন্ডারস্ট্যান্ড দ্য লিঙ্ক বিটুইন কালচার অ্যান্ড কলোনিয়ালিজম। সেইড, তিনি কালচার এবং কম্পারিজমটা, কালচার এন্ড ইম্পেরিয়ালিজমটা তিনি লিখেছেন মানুষকে বোঝানোর জন্য যে সংস্কৃতি এবং উপনিবেশবাদের ভেতরে একটা সম্পর্ক রয়েছে। এখন তোমাদের এই প্রশ্নটা হচ্ছে কি যে কি এই সেইডকে অনুপ্রাণিত করলো এই বইটা লেখার জন্য, তাই না? তো মূলত সেইডকে অনুপ্রাণিত করেছিল বা সেইড চেয়েছিলেন এই বইয়ের মাধ্যমে সাধারণ মানুষকে শিক্ষা শেখানোর জন্য, সচেতন করাটা। তো সেটা তিনি করেছেন। He wanted to explain how art, literature and culture works helped support European empire. তিনি চেয়েছিলেন যে কিভাবে আর্ট, লিটারেচার এবং অন্যান্য উম, মানে কালচারাল ওয়ার্ক ইউরোপিয়ান এম্পায়ারদেরকে হেল্প করেছিল, সেটা তিনি জানাতে চেয়েছিলেন। হি ওয়ান্টেড টু গিভ ভয়েস কলোনাইজড পিপল, কলোনাইজড পিপলদেরকে একটা ভয়েস দিতে চেয়েছেন, অ্যান্ড শো হাউ দে রেজিস্টেড, এবং তারা কিভাবে প্রতিবাদ করেছিল, বাধা দিয়েছিল, সেটাও তিনি দেখিয়েছেন। ফাইনালি সেইড হোপড that by studying culture, people would challenge imperialism and work towards a
ফেয়ারার ওয়ার্ল্ড। ফাইনালি সেইড তিনি আশা প্রকাশ করেছিলেন যে কালচার নিয়ে পড়াশোনা করার মাধ্যমে মানুষ চ্যালেঞ্জ করতে পারবে ইম্পেরিয়ালিজমকে, এবং তারা কাজ করতে পারবে একটা অধিকতর ভালো ফেয়ারার ওয়ার্ল্ডের দিকে নিয়ে, মানে ফেয়ারার ওয়ার্ল্ড গঠনের জন্য তারা কাজ করতে পারবে। আচ্ছা, তো এই হচ্ছে প্রশ্ন। আমরা একটা প্রশ্নই পড়ি আজকে, হ্যাঁ, আজকে একটা একটা প্রশ্নই পড়ি। আর এই যে নিচের এই প্রশ্নটাও তোমরা দেখো, যেমন এই যে এখান থেকে একটা ইন্ট্রোডাকশন হয়তো বা নিতে পারবা, আর এখান থেকে আরো অনেক আইডিয়া নিতে পারবা। তবে এই নিচেরটা একটু কঠিন, অনেকের কাছে কঠিন লাগবে। তো তোমরা তারপরেও পড়তে পারো, দুইটা মিলে কম্বিনেশন করলে একটা ভালো কিছু হয়তো বা করতে পারবা। আর যারা মনে করে যে না আমি এত কঠিন টঠিন করতে পারবো না, অত টাইম নাই, তাহলে উপরেরটা পড়ো। আচ্ছা, এখন বলো তোমাদের কোনো কোশ্চেন থাকলে। কারো কোনো কোশ্চেন নাই? স্যার, হ্যাঁ বলো। স্যার এই কোটেশন গুলো যেগুলো আছে সেগুলো কি দেওয়াই লাগবে? কোটেশন গুলো অনেক বড়, মুখস্থ হতে চায় না। ওইটা তো বলে দিয়েছি যে কোটেশন কিভাবে দিতে হয়। এই যে এইগুলো মনে রাখা উচিত, এগুলো রাখা উচিত, এই যে এখানে ছোট্ট, এগুলো মনে রাখা উচিত। আর যদি কখনো মনে না থাকে তাহলে এইভাবে করবা, এখান থেকে এখানে দিয়ে, ধরো এখানে ডট 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 দিয়ে দেবা, এইটুকু মনে রাখবা। তাহলে টিচাররা বুঝবে যে ও আচ্ছা এই লাইনের ভেতরে এই কথাগুলো বলা আছে। কোটেশন দিতে হবে, কোটেশন না দিলে ওই যে গরুর মাংস রান্না করলা কিন্তু মশলা দিলা না, ওইরকম হয়ে যাবে। মাংস রান্না করবা আর যদি ওখানে গরম মশলা না দাও তাহলে যেমন হয়, খাওয়া যাবে, খাওয়া যাবে না কেন? আফ্রিকান মানুষরা বা অন্যান্য দেশের মানুষরা মশলা ছাড়া খাচ্ছে না, খাচ্ছে, আবার বলতেছে খুব স্বাদ। ওই রকম খাওয়া যাবে, কিন্তু দিলে ভালো, দিলে একটু ভালো হবে। ধরো একজন কোটেশন ছাড়া দিয়েছে, সে যদি পায় হচ্ছে 50, তুমি কোটেশন দিয়ে করেছো, তার মানে প্রতি প্রশ্নে 1-2 মার্ক করে বেশি পাবা, হয়তো 57, 58, 60 পেয়ে যাবা। এই। ওকে, সো ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত রেখে দিই। আর তোমরা যদি পরীক্ষা দিতে চাও তাহলে একটু লিখে দিও তোমরা, তাহলে দেখবা যে লেখাটা হয়ে যাচ্ছে। আমি থার্ড ইয়ারে পরীক্ষা নিচ্ছি, তো ওদের লিঙ্গুইস্টিক্স পড়াচ্ছি, তো তাই ভাবছিলাম যে তোমাদেরও যাতে নিতে পারি। Okay, তো ঠিক আছে, ভালো থেকো, আজকে এ পর্যন্ত। নেক্সট ক্লাস আবার কথা হবে, নেক্সট ক্লাস আবার রবিবারে হবে। আল্লাহ হাফেজ।